মরে গেলাম মাগো। Hey you, come here. I say come here. যখন তুই জানিস যে আমি ঠিক 9টা বাজলে অফিসে আসি, তুই গেট ছেড়ে গেছিলি কেন? কি হলো উত্তর দে। ম্যাডাম, একটা কাজ ছিল। Shut up! জানা জানা, নমস্কার ম্যাডাম। কাল থেকে এই ফ্যাক্টরিতে মুখ যেন আমি না দেখি। ম্যাডাম, ভুল হয়ে গেছে ম্যাডাম, ক্ষমা করে দিন। Shut up! Useless কোথাকার। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং ম্যাডাম। মর্নিং। ম্যাডাম নমস্কার। আশা ম্যাডামকে ডেকে দাও। ম্যাডাম আশা ম্যাডাম তো এখনো আসেনি ম্যাডাম। যাও এখন। জানাবাবু, ম্যাডাম এসে গেছেন? তুমি কি আজও প্রশ্ন করছো আশা? ম্যাডাম আজ অব্দি কোনোদিন দেরিতে এসেছেন? তার মানে ম্যাডাম চেম্বারে? মরে গেলাম। আশা, আজ ম্যাডামের মেজাজটা একদম গরম আছে। সকাল সকাল দারোয়ানের চাকরি চলে গেছে। ও মাই গড, এখন কি হবে? গুড মর্নিং ম্যাডাম। You are 5 minutes late, আশা। সরি ম্যাডাম, বাস স্টপে ভীষণ ভিড় ছিল, একটাও বাস থামলো না। এরকম ভাবে বাস না থামলে কোনদিন তোমার চাকরিটাও থাকবে না। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। বিক্রমকে পাঠিয়ে দাও। গুড মর্নিং ম্যাডাম। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস বিক্রম? কাল প্রোডাকশন 100 টনের বদলে 90 টন কেন হয়েছে? কথাটা কি ম্যাডাম, কালকে 10 জন ওয়ার্কার ছুটিতে ছিল তো তাই। স্কুল স্টুডেন্টসের মতো ফালতু এক্সপ্লেনেশন দিও না। যদি 10 জন ওয়ার্কার এসে না থাকে আর 10 জনকে ওভারটাইম করে টার্গেট কমপ্লিট করলে না কেন? আই এম সরি ম্যাডাম। তোমরা ভুলে যেও না এটা এই দেশের নাম্বার 1 ফ্যাক্টরি। দুনিয়ার সব জিনিসের চেয়ে আমার অতি প্রিয়, এমনকি আমার বাবা, আমার আন্টির চেয়েও। যে এই কারখানার ক্ষতি করবে আমি তাকে ক্ষমা করব না। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। জমে গেছে, একদম জমে গেছে। বর্ষা ইন্ডাস্ট্রি গেট ভেঙে একেবারে চুরমার। কর্তব্যের অবহেলা হেতু দারোয়ান চাকরি থেকে নির্বাসিত, আর ম্যানেজার বিক্রমের গালে জ্বর। রিয়েলি বর্ষা, তুই একেবারে কামাল করে দিলি। একেই বলে বেটি নাম্বার 1। আসলে কি জানো ড্যাডি, যে মানুষরা ডিসিপ্লিন আর পাংচুয়ালিটির মানে জানে না তাদের এরকমই দরকার। আমি মানছি, কিন্তু এত রাগ ভালো? গেট খুলতে যদি দেরি হয়ে গেল, 2 মিনিট অপেক্ষা করতিস, গেটটা ভেঙে দেবার কি দরকার ছিল? তুই ঠিকই বলেছিস রে শান্তি। হলো গেটটা ভেঙে গেল তো অসুবিধে কি হয়ে গেল? কাল একটা নতুন তৈরি হবে। তুমি দাদা বর্ষার কথাকে সমর্থন করছো ঠিকই, কিন্তু তাহলে আমার ঠিক লাগছে না। আচ্ছা বলতো বর্ষা, কাল যদি চা জলখাবার দিতে গিয়ে আমি একটু দেরি করে দিই, তাহলে তুই কি আমার উপর রাগ শোধরাতে গিয়ে কাপলেট সব ভেঙে দিবি? না পিসি, বর্ষা কি কখনো তোমার উপরে রাখতে পারে? তুমি তো পিসি নও, আমার মা। সত্যি বলতে গেলে আমি যতই রেগে থাকি, তোমাকে দেখলে আমার সব রাগ ঠান্ডা হয়ে যায়। থাক থাক, আমি জানি আমার মন রাখার জন্য তুই এসব বলছিস। শত হলে আমি এ ঘরের কে? শান্তি, তুই এসব কি বলছিস? কে তোকে পর বলে? বর্ষার মা চলে যাওয়ার পর তুই তো ওকে কোলে পিঠে মানুষ করেছিস। হ্যাঁ ভাই, সেদিন থেকে বর্ষাকে আমি মেয়ের মতো পেয়ে আমি আমার অতীতের সব দুঃখ ভুলে গেছি। তোমার স্নেহ ছায়া পেয়ে তো আমি এখানে পড়ে রয়েছি। আমার স্বামী চলে যাবার পরে তুমি যদি আমায় আশ্রয় না দিয়ে রাখতে, তাহলে তাহলে এতদিনে যে আমি কারো ঘরে চাকরানি হয়ে পড়ে থাকতাম। শান্তি আন্টি, তুমি এসব বাজে কথা বললে আমি কিন্তু না খেয়ে চলে যাব। একদম এসব বলবে না। আচ্ছা হলো, আমি আর কখনো এসব বলবো না। তাহলে তোকে আমার একটা কথা মানতে হবে। কি কথা? তুই আর কখনো এরকম রাখবি না। আন্টি, এই ইনডিসিপ্লিন বিশৃঙ্খলা আমি একদম সইতে পারি না। ঠিকই বলেছিস, কেন সইবি? না না, কেন বরদাস্ত করবি? শান্তি, তুই তো জানিস আমাদের ইন্ডাস্ট্রি লসে চলছিল। ও আমেরিকা গিয়ে বিজনেস ম্যানেজমেন্ট করে আসার পর আমাদের সিক ইন্ডাস্ট্রিকে এনে নাম্বার 1 পজিশনে পৌঁছেছে। আর এই সবই হয়েছে ওর পরিশ্রম আর ডিসিপ্লিনের ফলে। খালি সেটুকু নয়, মানুষের মনে কিছু হবার, কিছু করে দেখাবার জিদ যদি না হয়, সে কিছু করতে পারে না। আজ আমাদের ইন্ডাস্ট্রি নাম্বার 1 হয়েছে এই জন্যে যে আমার নাম্বার 1 হওয়ার জিদ ছিল। আই হেট নাম্বার 2।
কিন্তু তোর বিয়ে হওয়ার পরে তোর বর নাম্বার 1 হয়ে যাবে আর তুই নাম্বার 2, তখন কি করবি? না, বিয়ে করার পরেও আমি নাম্বার 1 থাকবো আর সে নাম্বার 2। আরে তোর বোন নাম্বার 1 হবে কি নাম্বার 2 হবে সেসব তো পরে বুঝবো, আগে তো বিয়েটা তো হোক। মানে মানে মাই ডিয়ার ডটার, কথাটা কি? প্রায় 1000 খানেক ক্যান্ডিডেটকে তুই রিজেক্ট করে দিয়েছিস। ভগবান না করুক এমন দিন না আসুক যেদিন পাত্রপক্ষ তোকে রিজেক্ট করা আরম্ভ করে দেয়। ইউ মাস্ট বি জোকিং ড্যাড, তুমি ঠাট্টা করছো। রামনারায়ণ চট্টরায়ের একমাত্র মেয়ে বর্ষাকে রিজেক্ট করে কোনো পুরুষের সাহস নেই। আমার জন্য যদি কোনো পাত্র জন্মে থাকে তাহলে একদিন সে আমায় নিশ্চয়ই পাবে। সরি। এই সরি শব্দটাকে তোতার বুলি করে তোমরা ভাবছো যা ইচ্ছে তাই করবে না? আই এম রিয়েলি সরি। বিশ্বাস করুন, আমি আপনাকে জেনে শুনে ধাক্কা মারিনি। আমি তোমার মতো হিরোদের ভালো করেই জানি, যারা সব সুন্দরী মেয়ে দেখলে জেনে শুনে ধাক্কা মারে। সুন্দরী? ম্যাডাম, আপনার ঘরের রান্নাটা বোধহয় খুব ছোট। ডোন্ট মাইন্ড, একটু মুখটা দিকে ঘোরাবেন। চোখ, মুখ, ঠোঁট সবই তো ঠিক জায়গায় আছে, খালি এই সরু নাকটার ডগায় রাগটা ঝাঁঝিয়ে রয়েছে। শাট আপ! এসব ফালতু কথা বলতে তোমার লজ্জা লাগে না? লজ্জা? লজ্জা তো মেয়ে মানুষের গয়না, সেই গয়না পুরুষরা কেন পরবে? এমনি দেখতে গেলে আজকালকার মেয়েরাও কিছু কম নয়। হ্যান্ডসাম আর স্মার্ট ছেলেদের আগে দেখে শুনে ধাক্কা মারবে, তারপর ঝগড়া করার বাহানায় তাদের সঙ্গে দোস্তি করে নেবে। দোস্তি হয়ে যাওয়ার পরে ইলু ইলু বলে ফাঁসিয়ে দেবে। সরি, এখানে সেসব কিছু ঘটার নয়। এই মিস্টার, তুমি বোধহয় জানো না তুমি এদেশের নাম্বার 1 ইন্ডাস্ট্রির ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে কথা বলছো। আন্ডারস্ট্যান্ড? ম্যাডাম, আপনি যত বড় ইন্ডাস্ট্রির ম্যানেজিং ডিরেক্টর হন সেটাতে আমার কি যায় আসে? তবে আপনার চেহারা দেখে যা বুঝতে পারছি, আপনার ফ্যাক্টরিতে খালি তেলুয়া পার্টি আর চামচাগুলো চাকরি করছেন, যারা সব আপনাকে হাজি হাজি বলে সেলাম করছেন। আমি কিন্তু সেরকম লোক নই, কারণ আমি ভাবি পুরুষ সেই যে মাথা উঁচিয়ে কথা বলে, আর স্ত্রী সেই যে সর্বদা মাথা নুয়ে নম্রভাবে কথা বলতে চায়। অটো! কি বললেন মিস্টার ধীরেন সামন্তরায়? আপনার পুত্রের সঙ্গে আমার বিয়ে? বর্ষা, তুই হাসছিস কেন? ড্যাড, দিস ইজ দ্য বেস্ট জোক অফ দ্য মিলেনিয়াম। এতে এত হাসবার কি আছে? তোমার ড্যাডি যে লাভ স্টোরি শোনালেন সেটা একদম জমে না। লাভ স্টোরি হিট হয় তখন যে সময় এক ধনী ঘরের ছেলেকে একটা গরিব ঘরের মেয়ে প্রেম করে, কিংবা একটা ধনী ঘরের মেয়ে একটা গরিব ঘরের ছেলেকে প্রেম করে। তবে তোমার এই লাভ স্টোরিটা হিট করতে হলে তোমার কোনো গরিবের মেয়েকে বিয়ে করা উচিত। যদি কিছু খারাপ না ভাবো, আমার ড্রাইভারের একটা মেয়ে আছে, বললে তার সঙ্গে তোমার বিয়েটা ঠিক করে দেব। ডোন্ট ওয়ারি, বিয়ের জন্য যা খরচ হবে সব আমি করব। মেয়ে হয়ে এত গর্ব করাটা ঠিক নয়। এর চেয়ে ভালো প্রস্তাব আপনি পাবেন কোথায়? আমার ভাগ্নে রঞ্জিতকে দেখছেন তো, পুরো ইংলিশ হিরো, মদ সিগারেট পর্যন্ত টানে না। আর বংশের কথা, সে কথা কি আপনার অজানা আছে? এই শহরের ধনী লোকেদের গণনা করতে গেলে চট্টরায় বংশের পরে পরেই সামন্তরায় খানদানের নাম বলা আছে। তার মানে নাম্বার 2। আপনি বোধহয় জানেন না, আই হেট নাম্বার 2। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। বর্ষা, বাড়িতে এসে থাকা অতিথিদের সঙ্গে এভাবে কেউ কথা বলে? আই এম সরি ড্যাড, আই এম রিয়েলি ভেরি সরি। ধীরেন বাবু, যদি আপনি নিজের ফ্যাক্টরিকে নাম্বার 1 করাতে চান তবে বিজনেসে আমার সঙ্গে মোকাবিলা করুন। এসব বিয়ে টিয়ে নাটক করে রাতারাতি বড়লোক হবার শর্টকাট ফর্মুলা আমার পছন্দ নয়। যথেষ্ট যথেষ্ট, ধন্যবাদ রামনারায়ণ বাবু। আজ আপনার মেয়ে আমাদের মুখে যে থাপ্পড় মেরেছে সেটা আমাদের সর্বদা মনে থাকবে। চলো। আয় ভাগনা। ওনাদের সঙ্গে এমন ব্যবহার করাটা তোর উচিত হলো না বর্ষা। তোর যদি এ প্রস্তাবে সম্মতি না থাকে তুই মানা করে দিতিস, কিন্তু ওনাদের এমন অপমান করার কি দরকার ছিল? শত হলেও ধীরেনবাবু সমাজের একজন প্রতিষ্ঠিত ব্যক্তি, একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট হিসেবে তার খাতির আছে, নাম আছে। হতে পারে ড্যাডি, কিন্তু এসব বাজে লোকে অপমান করলে কোনো ক্ষতি নেই। বর্ষা, এসব তোমারই দোষে হয়েছে, তুমি তাকে মাথায় তুলেছো। মে আই কাম ইন? কাম ইন। গুড মর্নিং ম্যাডাম। তুমি? একটু মুখটা পাশে ঘোরাবেন তো। চোখ, মুখ, ঠোঁট সবই তো ঠিক আছে,
শুধু সরু নাকের উপরে একটু রাগ উঁচিয়ে আছে। ম্যাডাম, সেদিন যা সব ঘটে গেল, মানছি আমারই দোষ, আমায় ক্ষমা করে দিন ম্যাডাম। না ম্যাডাম, কথাটা হচ্ছে কি, আমার এক জ্যোতিষী হাত দেখে বলেছিল আমার প্রথমে যার সঙ্গে ঝগড়া হবে পরে তার সঙ্গে নাকি ভীষণ ভালো ভাব হবে, আর সেসব পুরনো কথা ভুলে আমার চাকরিটা দিয়ে দিন। আমার ফ্যাক্টরিতে তোমার মতো লোফারের কোনো চাকরি নেই। গেট আউট। এখন তো আপনি গেট আউট করছেন, কিন্তু এই কার্ডটা দেখার পরে আপনি আমার চাকরিও দেবেন আর এখানে বসার জন্য বলবেন। দেখুন, একজন ভিআইপির কার্ড। দেখুন দেখুন, ভালো করে দেখুন। হুম? হুম। একটু মুখটা এ পাশে ঘোরাও তো। চোখ, নাক, মুখ, কান সবই তো ঠিক আছে, খালি একটু স্ক্রুটা ঢিলে আছে। গেট আউট। কিন্তু ম্যাডাম, আই সে গেট আউট। গুড মর্নিং ম্যাডাম। আপনার ড্যাডি বলেছেন আমি চাকরি পেয়ে যাব, সেই জন্য আমি আরেকবার এলাম। তুমি এই চাকরি নিজের যোগ্যতার জন্য নয়, বরং ড্যাডির সুপারিশের জোরে পাচ্ছ। এটাই তো দেশের দুর্ভাগ্য ম্যাডাম, আজকাল যোগ্যতাকে পচে কে, ব্যাকিং সুপারিশ ধরাধরি না থাকলে চাকরিও নেই। এর আগে তুমি চিফ মেকানিক ছিলে না? ইয়েস ম্যাডাম। এখানেও সেই পোস্টেই কাজ করতে হবে। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। কিন্তু মনে রেখো, তুমি এদেশের নাম্বার 1 ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাচ্ছ, সেই জন্য এখানকার আইন কানুনের বিষয় ভালো করে বুঝে নেবে। নাম্বার 1, টাইমিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইয়েস ম্যাডাম। নাম্বার 2, আমি আপনার সমস্ত কায়দা কানুন ভালো করে বুঝে নেবো ম্যাডাম, আপনি কেন আপনার বহুমূল্য সময় নষ্ট করছেন? আমার সেক্রেটারির কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে। আপনার সেক্রেটারি? ও, থ্যাংক ইউ ম্যাডাম। আশা, তুমি অ্যাম্বুলেন্সে ফোন করে দিয়েছো তো? ইয়েস স্যার। তোমরা সব ব্যস্ত হয়ে না, অ্যাম্বুলেন্স এসে যাবে। ড্রাইভার, ড্রাইভার, আগে ম্যাডাম। গাড়ি নিয়ে এসো। ম্যাডাম, আমার কোনো দোষ নেই ম্যাডাম, রাজু ভাই জবরদস্তি আপনার গাড়ি নিয়ে হসপিটাল চলে গেছে। হোয়াট? আমার গাড়ি ছোঁয়ার সাহস হলো কি করে? বুঝলে রাজু, তুমি ঠিক সময় পেশেন্টকে হসপিটালে নিয়ে এসেছিলে, আর 5 মিনিট দেরি হয়ে গেলে ওর হাতটা কাটতে হতো। কিন্তু স্যার, এখন আর ভয়ের কিছু না নেই না, তো? কিচ্ছু ভয় নেই, সব ঠিক হয়ে যাবে, বুঝলে? থ্যাংক ইউ স্যার। ওকে। তুষার, হ্যাঁ? তুই নারায়ণের কাছে বস, আমি এখনই আসছি। আচ্ছা। আমার বিনা অনুমতিতে তুমি কার ছুলে কি করে? আপনাকে ব্যস্ত হয়ে আসতে দেখে ভাবলাম নারায়ণ কেমন আছে জিজ্ঞেস করবেন। এটা আমার প্রশ্নের উত্তর নয়। ম্যাডাম, রাস্তায় কোনো অচেনা লোকে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে পথের লোকেও তাকে গাড়িতে নিয়ে হসপিটালে পৌঁছে দেয়, আর নারায়ণ তো আপনার শ্রমিক। এটাও আমার প্রশ্নের উত্তর নয়। তাহলে আপনার প্রশ্নের উত্তর হলো নারায়ণকে হসপিটালে নেওয়া জরুরি ছিল। অ্যাম্বুলেন্স আসা অব্দি অপেক্ষা করতে? অ্যাম্বুলেন্স আসা অব্দি অপেক্ষা করলে নারায়ণের হাতটা কাটতে প্রয়োজন হতো। তার একটা হাত কাটা গেলে এই ফ্যাক্টরি বন্ধ হয়ে যেত না। কিন্তু বিনা হাতে সে চাকরি করতো কিভাবে? তার ছোট ছোট ছেলে মেয়ে রাস্তার ভিখারি হয়ে তার যেত। ছেলে মেয়েদের জন্য আমি তাকে 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতাম। কিন্তু 1 লক্ষ টাকায় সে কতদিন চলতে পারতো ম্যাডাম? হতভাগ্যদের সঙ্গে এমন সওদা করবেন না। আপনি বোধহয় জানেন না, একটা হাত না থাকলে লোক অসহায়, অভাগা। শাট আপ! বাজে ভাষণ শোনার অভ্যেস আমার নেই। তাছাড়া তুমি আমার ফ্যাক্টরির ইউনিয়ন লিডার নও কি অ্যাডভাইজার নও। ইউ আর ডিসমিসড। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। 1 মিনিট ম্যাডাম, আপনি কি ভেবেছেন রাজু আপনার গাড়ি নিয়ে বেড়াতে গিয়েছিল? ব্রজ ঠিক বলেছে ম্যাডাম, একজন শ্রমিক আর একজন শ্রমিকের প্রাণ বাঁচানো বলে আপনি তাকে এই পুরস্কার দেবেন? আপনি যদি রাজুকে চাকরি থেকে বের করে দেন তাহলে আমরাও এখানে কাজ করব না। তুমি এ কথা বলছো বিষ্ণু কাকা? তুমি তুমি এখানে 20 বছর হলো কাজ করছো, আরে মোটে 2 মাস হলো, আর আজ তোমার কাছে আমার চেয়ে বেশি আপনার হয়ে গেল। কথাটা 20 বছর বা 2 মাসের নয় ম্যাডাম, কথা হচ্ছে ন্যায় অন্যায়ের। আজ তোমাদের কথা শুনে আমার ভীষণ কষ্ট লাগলো। এই ফ্যাক্টরিকে আমি নিজের প্রাণের অধিক ভালোবাসি, এখানকার ওয়ার্কারদের আমার ভাইয়ের মতো স্নেহ করি, অথচ যদি তা সত্য হয় তাহলে আপনি রাজুকে চাকরিতে পুনর্বহাল করুন, আর যদি আমাদের চেয়ে আপনি আপনার গাড়িকে বেশি ভালোবাসেন তবে রাজুকে চাকরি থেকে বের করে দিন।
আমি আমার গাড়ির চেয়ে তোমাদের বেশি ভালোবাসি সেটা আজ আমি প্রমাণ করে দেব। আর তোমাকেও দেখিয়ে দেব যে আমার কোনো জিনিস যদি কেউ ছোঁয় আমি তার কি অবস্থা করি। ম্যাচ বক্স, আমি বলছি ম্যাচ বক্স। এই নিন। আমি সবই জানি মা। আজ ফ্যাক্টরিতে যা সব ঘটে গেল আশা আমায় সব ফোন করে বলেছে, কিন্তু ওয়ার্কারদের উপর রেগে গাড়ির উপর শোধ তোলার কি দরকার ছিল? তুই নিজের হাতে নিজের গাড়িতে আগুন লাগিয়ে দিলি। বলতো মা, এতে ক্ষতি কার হলো? তোর না? আন্টি, এমনটি করা কি তোর ঠিক হলো? হ্যাঁ, আমি জানি আমি রেগে গেলে যা কাজ করি সব ভুল করি। কি করব, রেগে গেলে পরে আমার শরীরে যেন আগুন লেগে যায়। সেই সময় আমি সব কিছু ভুলে যাই, বুঝতে পারি না আমি কি করছি, কেনই বা করছি। আমি আর সইতে পারি না আন্টি, আমার ভীষণ কষ্ট হচ্ছে। না মা, আজ এই প্রথমবার শ্রমিকরা আমার চোখে চোখ রেখে কথা বলার সাহস করলো ওই ছেলেটার জন্য। তার প্রতি আমার ঘৃণা বেড়েই চলেছে। সে কাঁটার মতো আমার চোখের পাতায় বিঁধে রয়েছে আন্টি। I hate him. I hate him. আমি তাকে ঘৃণা করি, আমি তাকে ঘৃণা করি। সব শ্রমিক ভাইদের আমার নমস্কার। গত বছরের মতো এবছরও আমাদের ফ্যাক্টরির ম্যানেজার বিক্রম বল্লার সিংকে শ্রমিক ইউনিয়নের লিডার পদে নির্বাচিত করা হলো। ভাই সব নমস্কার। আপনাদের স্বার্থ রক্ষার জন্য আমার জীবনের সব ত্যাগ করব। আপনারা আমায় পুনর্স্বীকৃতি দেওয়ার জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। ইলেকশন তো হয়নি, আপনাকে আমাদের ইউনিয়নের লিডার হিসেবে স্বীকৃতি দিল কে? হোয়াট? হ্যাঁ ম্যাডাম, আগে ইলেকশন হোক, তারপর জানা যাবে কে লিডার হবে। প্রতি বছর ইউনিয়নের লিডার আমি বাছি। এবার কিন্তু তার আমরা হতে দেবো না ম্যাডাম। আমাদের লিডার কে হবে তা আমরা ঠিক করব। हाँ, এটা কোকো কোলা নয় যে जो चाहे हो जाए, ये अंदर की बात है, आपका चॉइस का मामला है। কি বলছো ভাই সকল? তোমরা সব আমার বিরুদ্ধে গিয়ে আরেকজন লিডার বাছবে? আপনার বিরুদ্ধে নয় ম্যাডাম, আপনি যাকে বেঁচেছেন তার বিরুদ্ধে। বিক্রমের বিরুদ্ধে দাঁড়াবে এমন সাহস আছে কারো? রাজু দাঁড়িয়ে যা। দাঁড়া দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া। না। ওঠ, ওঠ, ওঠ। ওঠ, ওঠ। আমি জানতাম এইসব নাচের গোবর্ধন তুমি। আপনি বিশ্বাস করুন ম্যাডাম, আমি এই বিষয়ে কিচ্ছু জানি না। এরা সবাই মিলে জোর করলো বলেই আমি বাধ্য হয়ে দাঁড়িয়েছি। আর তাছাড়া এরা সবাই বলছে যে এদের আপনার ওই ম্যানেজারের মুখটা দেখতে আর ভালো লাগছে না। এই কি সব বাজে বকছিস? ওই, তুই বসো তো, আমরা ম্যাডামের সঙ্গে কথা বলছি। তার মানে তোমরা এই লোককে সমর্থন করবে যে আমার ম্যানেজারের বিরুদ্ধে দাঁড়াবে? হ্যাঁ। কি গো ভাই, আমাকে ফাঁসি দিলে তো? আমার পক্ষে মাত্র এই 4-5 জন। আরে রাজু, এ ইলেকশন, হ্যাঁ এখানে যা চলছে সব সত্যি নয়। হ্যাঁ ये जो पब्लिक है ये सब जानती है, पब्लिक है। তুই চিন্তা করিস না রাজু, এখানে যারা সব বসে আছে সব ম্যাডামের ভয়ে চুপ করে বসে আছে, কিন্তু ভোটের দিন এরা আসল রূপ দেখিয়ে দেবে। হ্যাঁ। হ্যাঁ, চলো হ্যাঁ, চলো চলো, চলো চলো। চলো চলো। চল।
আর ভোটের দিন সবাই দেখিয়ে দেবে কিন্তু চলো ভাই সব, তোমাদের মা বোনের দিবি রাজুকে চাপ দিয়ে ভোট জেতাবে। হবে, আয়, আরে চল। তুমি বুঝছো আরে না, না, চল না, এগুলো পরে না বললে হবে না। চল চল। একবার ইলেকশনে বিক্রম জিতে যাক, তারপর দেখবে আমি তোমার কি অবস্থা করি। কথাটা হারাবার আর জেতবার নয় বিক্রম, এটা আমার প্রেস্টিজের কথা। যদি সে মেকানিক ইউনিয়ন লিডার হয়ে যায়, তাহলে সে শ্রমিকদের আমার বিরুদ্ধে উস্কাবে, সে শ্রমিকদের দাবি নিয়ে স্ট্রাইক করবে। না, যেভাবে হোক তাকে আটকাতেই হবে, যেভাবেই হোক। হি শুড নট উইন, আন্ডারস্ট্যান্ড? আপনি একদম ব্যস্ত হবেন না ম্যাডাম। এই বিক্রম কখনো হারতে শেখেনি বা হারাটা পছন্দ করে না। আপনি দেখে যান আমি কি করছি। শ্রী রাজকিশোর দাস 430 ভোট অধিক পেয়ে জয়যুক্ত হয়েছেন। ওরা সব ভোটে রিগিং করেছে ম্যাডাম, চক্রান্ত করে আমাকে হারিয়ে দিয়েছে। ক্ষতি কিন্তু আমার বেশি হয়েছে, আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। ব্যস্ত হয়েও না ম্যাডাম, তোমার সব থাপ্পড়ের উত্তর খুব শিগগিরই পেয়ে যাবে। ম্যাডাম নমস্কার। ম্যাডাম, আমাদের নতুন ইউনিটের উদ্ঘাটনের জন্য আমরা আপনাকে শুভেচ্ছা জানাই। থ্যাংক ইউ। সব কাজ ঠিক মতো হয়েছে তো? পুরো পারফেক্ট, যেমনটি বলেছেন তেমনটি করে দিয়েছি। মেন লাইনের তার নিয়ে মেন সুইচে ফিট করে দিয়েছি, পুরো 440 ভোল্ট। বাস তোমাদের ম্যাডাম মেন সুইচে হাত দিলে ফিনিশ। বর্ষা ইন্ডাস্ট্রির বর্ষা জ্বলে পুরো চাই হয়ে যাবে। হ্যাঁ, এই নাও তোমার পাওনা, হ্যাঁ। এবার সিধে নাক বরাবর ধরে বেরিয়ে যাও। এখানে এই আশেপাশে তোমার যেন কেউ দেখতে না আচ্ছা পায়। ঠিক যাও। আছে। ম্যাডাম, আর দেরি কিসের? মেন সুইচ অন করে উদ্বোধন করুন। আসুন। আমায় ছোবার তোমার সাহস হলো কি করে? হাউ ড্যার ইউ! প্রথম থাপ্পড়টা তোমার থাপ্পড়ের জবাব ছিল হিসেব বরাবর করার জন্য। দ্বিতীয় থাপ্পড় তুমি যে বিদেশে গিয়ে ভারতীয় সংস্কৃতি আর সভ্যতাকে ভুলে গিয়েছো তাকে মনে করিয়ে দেওয়ার জন্য। তৃতীয় থাপ্পড় তোমার গর্ব অহংকার ভেঙে দেওয়ার জন্য। আর চতুর্থ থাপ্পড় তোমার অভদ্রতামি সুদ। আমি চাইলে তোমার অভদ্রতার জবাব সব লোকের সামনেই দিয়ে দিতাম, কিন্তু সমস্ত শ্রমিকদের সামনে তাদের মালকিনের অসম্মান হয়ে যাবে ভেবে আমি চুপ করেছিলাম। তুমি মনে মনে নিজেকে কি বলে ভাবো? হ্যাঁ, এখানে কাজ করতে আসা শ্রমিকেরা তোমার চাকর, তুমি তাদের সঙ্গে যাতা ব্যবহার করবে? সরি ম্যাডাম, সরি, আমি সেরকম শ্রমিক নই। বরং আমি সেই শ্রমিক যে মালিকদের দেওয়া বোনাসকে সুদ সহ ফিরিয়ে দিই। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, তুমি ইচ্ছা করলে আমায় চাকরি থেকে ডিসমিস করতে পারো, কিন্তু সব কর্মচারীর সামনে তার কারণ জানাতে হবে। আজ এই বন্ধ করে যা কিছু ঘটে গেল সে কথা সবাই জানলে তোমারই অসম্মান হবে। আমি তাহলে আসছি ম্যাডাম। আরে হ্যাঁ, যাবার আগে তোমাকে একটা প্রশ্ন করতে চাই। সেদিন তোমার গাড়িতে ছুঁয়েছিলাম বলে তুমি গাড়িতে আগুন লাগিয়েছিলে। আজ আমি তোমাকে ছুঁয়েছি, এবার তুমি কি করবে?
গুড বাই। আরে বর্ষা, বর্ষা, কি হয়েছে মা? কাল রাত থেকে দরজা বন্ধ করে ঘরের মধ্যে শুয়ে আছিস, আমি কত ডাকলাম শুনলি না? ফ্যাক্টরিতে কিছু গন্ডগোল হয়েছে? বল ডিয়ার, কিছু অসুবিধা হয়েছে? দেখ মা, তুই যদি এমনি চুপ করে থাকবি তাহলে আমি কি করে সই বলতো? কি হয়েছে বল। কিছুই অসুবিধা হয়নি ড্যাডি। আমি একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছিলাম। হ্যাঁ? গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত? তুমি আমার বিয়ের ব্যাপারে সবসময় ব্যস্ত হচ্ছিলে না ড্যাডি? আমি আমার বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। এ তো খুব ভালো কথা, কিন্তু বিয়ে করার জন্য তো একটা ছেলের দরকার, মানে পাত্র, আই মিন ক্যান্ডিডেট। তুমি সেই ক্যান্ডিডেটকে ভালোভাবেই চেনো। আমি চিনি। কে সেই ছেলে? আমাদের ফ্যাক্টরির নতুন ইউনিয়ন লিডার রাজু। হ্যাঁ, রাজু? ইউ মিন রাজকিশোর দাস? আমি জানতাম ড্যাড তুমি কথা শুনে চমকে উঠবে, কিন্তু চিন্তা করো না, বহু ভেবেচিন্তে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমার হাজারো খারাপ ব্যবহার সত্ত্বেও আমার জীবন বাঁচিয়ে সে আজ আমার চোখ খুলে দিয়েছে। তুমি সবসময় বলতে না ড্যাডি, আমার যেমন পাত্রের দরকার সে এই দুনিয়া জন্মায়নি। এই সেই পাত্র ড্যাডি, যে কেবল আমারই জন্য জন্ম নিয়েছে। নমস্কার। আমি তো তোমায় চিনতে পারলাম না। আমারই ফ্যাক্টরিতে আপনার রাজু চাকরি করছে। আচ্ছা আচ্ছা, তুমি তাহলে আমার ভাবি বউ। হ্যাঁ, কিন্তু এই কথাটা আমি, আমার ড্যাডি আর আপনি ভাবছেন। তবে আপনার ছেলে আমাদের ভাবনার বাইরে বোধহয় অন্য কিছু ভাবছে। আপনিই বলুন তো, আমাকে আপনার পছন্দ হয়েছে তো? এসব কি বলছো? তুমি তো লক্ষ্মী প্রতিমা। কিন্তু আপনার ছেলে আমায় বিয়ে করতে চাইছে না। কি বললে? আমার হাজারো ছেলে বিয়ে করতে চাইছে, কিন্তু আমি চাইছি কেবল আপনার ছেলেকে। কারণ আমার ফ্যাক্টরিতে সে একমাত্র ওয়ার্কার যে মালিকের দেওয়া বোনাসকে সুদে আসলে ফিরিয়ে দেয়। সে কিন্তু আমার ভালোবাসাকে স্বীকৃতি দিচ্ছে না। শুনেছি সে আপনার ভারী আদরের, আপনার কোনো কথাই অমান্য করে না। আচ্ছা, আপনি বলতে পারবেন আপনি আপনার ছেলেকে কতটা ভালোবাসেন? দুনিয়ায় এমন কোনো মা নেই যে বলতে পারবে তার ছেলেকে সে কতটা ভালোবাসে। কিন্তু আমি আপনাকে প্রমাণ করে দেখাতে পারি আপনার ছেলেকে আমি কতটা ভালোবাসি। কনগ্রাচুলেশন বর্ষা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি রে, মেয়ে জামাই বিদায় হয়ে যাবে না জামাই বাবু ঘর জামাই হয়ে থাকবেন? দেখ, এখানে কি করতে থাকবেন? তার তো একটা প্রেস্টিজ আছে। তাহলে তুই এ বাড়ি থেকে কোথায় যাবি? আমার শ্বশুর বাড়ি। মানুষের নোংরা বস্তিতে? তোর ফুলসজ্জা তাহলে সেখানে হবে? হ্যাঁ, তার চেয়ে ভালো জায়গার কোথায় আছে? তাকে জানিয়ে দিতে হবে সে কোথায় আর আমি কোথায়। তোদের সবার নেমন্তন্ন রইল, তোরা না এলে খেলা জমবে কি করে? আর মা ছেলের মধ্যে পাঁচিল উঠবে কি করে? আমি জীবনে সব সইতে পারবো বর্ষা, কিন্তু আমার মায়ের অসম্মান সইতে পারবো না। তোমার বান্ধবী এখানে এসে আজকে আমার মাকে অপমান করেছে, আর কখনো যদি এরকম হয় আমার রূপ তুমি দেখবে। অন্য কারোর ওপরে রেগে তুমি আমার উপরে কেন শোধ তুলছো? বন্ধুদের দেখে যা মনে হচ্ছে তাই বলেছে, এতে আমার কি দোষ? তোমার দোষ এটাই যে তুমি তোমার অভদ্র বান্ধবীদের ভালোভাবে চেনা সত্ত্বেও তাদের এখানে নেমন্তন্ন করেছিলে। আজ থেকে তোমার কোনো বন্ধু এখানে আসবে না। তার মানে তুমি আমাকে এই ঘরে চার দেয়ালের মধ্যে বন্দি করে রাখতে চাইছো? আমি তোমাকে বিয়ে করতে জিদ করেছিলাম, কিন্তু আমার জানা ছিল না যে তুমি আমার স্বাধীনতাটুকু কেড়ে নেবে, আমাকে এই ঘরে বন্দি করে রাখবে। আজ তুমি আমার বন্ধুদের আসতে মানা করছো, কাল বলবে আমি আমার কারে না গিয়ে বাসে করে ফ্যাক্টরি যাব, নইলে পাড়ার লোক তোমার মাকে খোঁটা দেবে। এমনি কত লোকের মুখ বন্ধ করবে তুমি? আজ যদি আমি ধনী হই সেটাতে আমার কোথায় দোষ, আর তুমি যদি গরিব হও সেটাতে আমার কি দোষ? মারো মারো আমায়। আজ এমন দিনে তুমি আমার উপরে হাত উঠালে, এবার থেমে গেলে কেন? মারো মারো আমায়, মারো। কত স্বপ্ন নিয়ে আমি এ ঘরে এসেছিলাম,
তবে আজ আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। এখানে আমার নিজের বলে কেউ নেই। বর্ষা, ছোঁয়া না আমার, ছোঁয়া না, আমি তোমাকে ঘৃণা করি। কোথায় যাচ্ছ? বাইরে যাচ্ছি শুতে। তোমার যাওয়ার দরকার নেই, আমি যাচ্ছি। কি শরীরে আগুন লেগে যাচ্ছে? আমার মনেও সেদিন এমনি আগুন লেগে গিয়েছিল, যেদিন তুমি আমার উপরে হাত উঠিয়েছিলে। আমার ড্যাডিও আজ অব্দি আমার উপরে হাত ওঠাননি। কাল ইউনিয়ন লিডার হয়ে আমায় হারিয়েছিলে, কিন্তু আজ তোমাকে বিয়ে করে আমি জিতে গিয়েছি। আজ থেকে তুমি আর রাজকিশোর দাস নও, বরং বর্ষা চট্টরায় স্বামী বলে পরিচিত হবে। কাল পর্যন্ত যে শ্রমিক ভাই তোমার অতি কাছের ছিল, আমি তোমাকে বিয়ে করে তোমাকে তাদের থেকে দূরে সরিয়ে দিয়েছি। কাল থেকে তোমার আর ফ্যাক্টরিতে দরকার নেই, কেননা যে শ্রমিকদেরকে তুমি তোমার ভাই, সঙ্গী, সাথী বলে ভাবছিলে, এবার তো তুমি তাদের মালিক হয়ে গেছো। আর তাছাড়া ফ্যাক্টরিতে দুজন মালিক থাকার কি দরকার? আমি আছি তো ফ্যাক্টরি সামলে নিতে। তুমি ঘর জামাই হয়ে ঘর সামলাও। ফুলসজ্জার দিন থেকে তোমাকে বাইরে শুতে হয়েছিল, আর আজ সেরকমই বিছানায় একা শুয়ে শুয়ে তোমাকে চোখের জল ঝরাতে হবে। দুনিয়ার কাছে আমরা স্বামী স্ত্রী হয়ে থাকবো, কিন্তু আমাদের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। খালি এই কয়েকটা দিন নয়, সারা জীবনের জন্য তোমার এই সুন্দরী স্ত্রী তোমার চোখের সামনে থাকবে, কিন্তু তুমি তাকে ছুঁতে পারবে না। প্রতিশোধের আগুনে তোমাকে তিল তিল করে পুড়ে যেতে হবে। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। গুড মর্নিং ড্যাড। গুড মর্নিং। সে কোথায় গেল? কে কোথায় গেল? আরে সেই গো, কি তার নামটা? সেই লোকটা। কোন লোকটা? আরে সেই তোমার জামাই। ওহো, জামাইয়ের কথা বলছিস? আমি ভাবলাম কোন তুই চা করে কথা বলছিস। নামটা হঠাৎ মনে পড়লে না তো। তাকে বলে দেবে এই ইলেকট্রিক বিল আর টেলিফোন বিল জমা দিয়ে দেবে। আর হ্যাঁ, আমার বাথরুমের শাওয়ারটা কাজ করছে না, আর বেসিনের ট্যাপটাও খারাপ হয়ে গেছে। একটা মিস্ত্রি ডেকে আনবে। নাও। কাকে বলবো? সে তো সকাল সকাল ফ্যাক্টরিতে চলে গেছে। হোয়াট? ফ্যাক্টরিতে? হ্যাঁ, ফ্যাক্টরিতে। ফ্যাক্টরি ইউনিফর্ম পরেই তো গেল, ব্লু প্যান্ট, ব্লু শার্ট। নমস্কার ম্যাডাম। ফ্যাক্টরিতে কাজ না করে তোমরা এখানে কি করছো? যাও, নিজের কাজে যাও। গুড মর্নিং মিসেস রাজকিশোর দাস। আমি রোজ এরকমই ফ্যাক্টরিতে আসবো। ওয়ার্কার ভাইরা এই রাজুকে তাদের সঙ্গী, ভাই, বন্ধু বলে ভাবছে, মালিক নয়। তাই তাদের সুবিধা অসুবিধা দেখতে আমায় রোজ ফ্যাক্টরিতে আসতে হবে। এবার তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, আমি ইউনিয়ন লিডার ছিলাম, আজও থাকবো। আর আমাকে তোমায় লিডার বলে স্বীকার করে নিতে হবে। একটু মুখটা এপাশে ঘোরাও তো। কাল রাত্রে চুপচাপ তোমার ভাষণ এজন্যই শুনেছি, কেননা সকালে তোমাকে আমার আসল রূপ দেখাবো বলে। তুমি প্রতিশোধ নিতেই আমায় বিয়ে করেছো। তুমি জানো কি আমি কেন এই বিয়েতে রাজি হয়েছি? তোমার গর্ব অহংকারকে ভেঙে দিতে। এবার তুমি দেখে যাও কোথাকার জল কোথায় গড়ায়। আজ থেকে সবাই আমায় বর্ষার স্বামী বলে ডাকে, না তোমাকে ইউনিয়ন লিডার রাজুর বউ বলে। হ্যাঁ মিসেস বর্ষা দাস, তুমি বোধহয় ঠিক জানো না, যৌবনে মরকটি রম্ভা। তুমি তোমার গায়ের সব পোশাক খুলে আমার সামনে দাঁড়ালেও আমি তোমায় ছোঁবো না। তোমার পিতাশ্রী শৈশব থেকে আজ অব্দি তোমায় শাসন করেননি, সেজন্যই তুমি বিগড়ে গেছো। নো প্রবলেম। যে কাজ আমার শ্বশুর করতে পারেননি, সেই কাজ এই জামাই করে দেখাবে। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। ইম্পসিবল। আজ অব্দি বর্ষা ইন্ডাস্ট্রির প্রোডাক্ট কখনো রিজেক্ট হয়নি। আজ এই ঘটনা ঘটলো কি করে? সেটা তো আমিও বুঝতে পারছি না ম্যাডাম। ওই কোম্পানি বলছে আমাদের মাল ইনফিরিয়র কোয়ালিটি। হোয়াট ননসেন্স! আমার ইন্ডাস্ট্রি নাম্বার 1 ইন্ডাস্ট্রি, আর তার প্রোডাক্ট নাম্বার 1, সেটাকে ইনফিরিয়র বলে রিজেক্ট করে কিভাবে? তুমি নিজে সব মাল চেক করনি? হ্যাঁ ম্যাডাম, আমি নিজে কেমিক্যাল ডিপার্টমেন্টে গিয়ে ওকে রিপোর্ট এনেছি। সেখানে আমাদের মাল চেক করে কোয়ালিটি টেস্ট করে আমাদের সার্টিফিকেটও দিয়েছিল। কিন্তু ফাল্কন ইঞ্জিনিয়ারিং বলছে আমাদের মাল বাজে আর ইনফিরিয়র কোয়ালিটির। ওরা ড্যামেজ চার্জ করে আমাদের নামে কেসও করেছে। এর জন্য দায়ী কে? ম্যাডাম,
কোয়ালিটি কন্ট্রোল সুপারভাইজার। ইউ রাস্কেল! বিক্রম, আজ থেকে এই লোকের মুখ আমি আর দেখতে চাই না। ম্যাডাম, সুপারভাইজারকে চাকরি থেকে বের করে দিলে আপনার সমস্যার সমাধান হবে না। আরেকজন নতুন সুপারভাইজার আসলে কি পুরো স্টাফকে বদলে দিলেও আপনার সমস্যা শেষ হবে না। আপনার মাল ইনফিরিয়ার কোয়ালিটি বলে এরকম রিপোর্ট আসবে, আর প্রোডাক্ট এরকমই রিজেক্ট হতে থাকবে। হোয়াট ডু ইউ মিন? সমস্যা প্রোডাক্টের নয়, শ্রমিক ভাইদেরও ভুল নয়, সমস্যা আপনার নিজের লোকেদের দ্বারাই সৃষ্টি হচ্ছে। কি বলতে চাও তুমি? বিক্রম বাবু, মাল কি সোজাসুজি গ্রাহকদের কাছে যাচ্ছে? ইয়েস, অফ কোর্স। চিন্তা করে বলুন, মাল সোজা গ্রাহকদের কাছে যাচ্ছে না অন্য কোথাও? আমায় প্রশ্ন করার মানে? মানেটা হচ্ছে মাল সোজা গ্রাহকদের কাছে না গিয়ে অন্য কোথাও খালাস হচ্ছে, আর সেখানে 2 নম্বরই মাল লোড হয়ে বাজারে ছাড়া হচ্ছে। কি বাজে কথা বলছো? বাজে কথা নয় বিক্রম বাবু, এটাই সত্যি, আর এসব তোমার দ্বারাই হচ্ছে। আমায় দোষ দেওয়ার সাহস তোমার হলো কি করে? কি প্রমাণ আছে তোমার কাছে? ব্রজ, এই হচ্ছে সেই ড্রাইভার। ম্যাডাম, এই হচ্ছে আমাদের ট্রাক ড্রাইভার। যে লোক বিক্রম বাবুর আদেশে আন্দুলে থাকা একটা গোদামে আমাদের মাল খালাস করে সেখানে নকল মাল লোড করে ফ্যাক্টরিতে নিয়ে আসে। মিথ্যে, মিথ্যে, এসব মিথ্যে কথা ম্যাডাম। রাজু মিথ্যে বলছে। রাজু এই ড্রাইভারকে শিখিয়ে আমায় ফাঁসি দিতে চায়। কি বললি? আমি তোকে ফাঁসাচ্ছি? হ্যাঁ। না তুই এই ইন্ডাস্ট্রিকে ডোবাচ্ছিস আর এই ওয়ার্কারদের বদনাম করতে চাইছিস? না, বল, ম্যাডাম। এই মাল কোথায় যায়? বল কোথায় যায়, বল। ইউ ডার্টি রাস্কেল! যদি তোর সৎ সাহস থাকে তো বিজনেসে আমার সঙ্গে মোকাবিলা করে দেখা। বিক্রমকে হাত করে নিয়ে তুই যে পেছনে ছুরি মারতে বসেছিস সেটা কাপুরুষের কাজ, কিন্তু মনে রাখ আমি তোকে কোনোদিন ক্ষমা করব না। কি বললে ম্যাডাম? আমরা কাপুরুষ? আমরা কিরকম মরদ আজ তোমাকে দেখিয়ে দেবো। ইউ স্কাউন্ড্রেল! মিসেস বর্ষা দাস, থাপ্পড় মেরে মেরে অভ্যেস হয়ে গেছে না? আমি তোমার থাপ্পড় মারার অভ্যেসটা চিরদিনের মতো ছাড়িয়ে দেবো। ছেড়ে দাও! না, না! এই, হ্যালো নাম্বার 1। ম্যাডাম, আপনি আসুন আসুন। কিন্তু আশা তো বাড়ি নেই। আমি জানি আপনার মেয়ে বাড়িতে নেই, আর এটাও জানি বর্তমানে সে কোথায় আছে। কি হয়েছে ম্যাডাম? মনে হচ্ছে আপনি যেন আমার মেয়ের উপর ভীষণ রেগে আছেন। হ্যাঁ, এই জন্যেই যে আমার স্বামী খুশি আছেন আপনার মেয়েকে পেয়ে। ম্যাডাম, দয়া করে আমার মেয়ের নামে এমন বাজে কথা বলবেন না। বাজে কথা? যার নিজের চোখে দেখে এসেছি সেটাই বলছি। আপনার মেয়ে আমার স্বামীর সঙ্গে প্রেম লীলা চালাচ্ছে। থাক, এসব বাজে কথা বন্ধ করুন। আপনার মেয়ের চরিত্র ঠিক নেই। এরকম একটা বাজে মেয়ের আমার ফ্যাক্টরিতে কোনো জায়গা নেই। তাকে বলে দেবেন তার কাল থেকে আমার ফ্যাক্টরিতে আসার কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ ম্যাডাম। আমি তোমাকে চাকরি থেকে বরখাস্ত করছি। আমার স্বামীকে বিয়ে করার অনুমতি দিইনি যে তুমি আমায় ধন্যবাদ দেবে। আপনাকে আমি ধন্যবাদ দিচ্ছি এই জন্য যে আজ থেকে আপনার মতো একজন নিচ মনা স্ত্রীর সঙ্গে আমার আর কাজ করতে হবে না। আশা, চিৎকার করবেন না। নারী হয়ে আরেক নারীকে সন্দেহ করাটা নারীর চরিত্র, কিন্তু নিজের স্বামীর প্রতি সামান্য বিশ্বাস রাখাটাও দরকার। এই দুনিয়ায় এমন কোনো স্বামী নেই যে নিজের ঘর ছেড়ে অন্য নারীর সঙ্গে সম্পর্ক রাখতে চায় না। আমি এই পুরুষ জাতকে ভালোভাবে চিনেছি। সারা দুনিয়াকে জানবার দরকার নেই ম্যাডাম, খালি নিজেকে নিজে চিনতে শিখুন। বহু অসুবিধার রক্ষা পেয়ে যাবেন আপনি। নচেত একদিন আপনার জিদ, অহংকার আর আপনার এই সন্দেহ আপনার সুখের সংসারকে ছারখার করে দেবে। শাট আপ!
তোমার মতো দুর্বল মেয়েদের আশ্রয় দরকার হয়, আমার নয়। আজ থেকে ওর সঙ্গে দেখা করার চেষ্টা করবে না। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আরে আসার মতো মেয়েকে ম্যাডাম চাকরি থেকে বের করে দিলা, তাও বিনা নোটিসে। এটা কিন্তু একেবারে ভুল হয়েছে। বুঝলি রাজু, ম্যাডামকে জব্বর একখানা ডোজ দিতে হবে। হুম যত তেল বেরোবে গুণ গাইবে। হুম ইয়েস, কি হলো? এনি প্রবলেম? তুমি বিনা নোটিশে আশাকে কেন চাকরি থেকে বরখাস্ত করলে? আমি জানতাম তোমার ভীষণ কষ্ট হবে। আমি এই ফ্যাক্টরির ইউনিয়ন লিডার। এই ফ্যাক্টরির কোনো কর্মচারীর প্রতি অন্যায় হলে আমার কষ্ট হবেই। আর তোমার বেশি কষ্ট হবে যদি অন্যায়টা আশার সাথে হয়, তাই না? তুমি কি বলতে চাও? আমি যা বলতে চাইছি সেটা তুমি ঠিকই বুঝতে পারছো। বিয়ে হবার পরে একই ঘরে থেকেও তোমার আমাকে প্রয়োজন কেন হয়নি সেটা আমি ঠিকই বুঝতে পারছি। ছি, তোমার মতো সন্দিগ্ধ মনের মেয়ে এমনি বাজি কথা ভাবা ছাড়া আর কি ভাবতে পারে? আরে তুমি কেমন করে জানবে নারী আর পুরুষের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্কও থাকে? ম্যাডাম, আমার সিদ্ধান্তটাও শুনে নাও। আশাকে যদি পুনরায় চাকরি না দেওয়া হয় তবে কাল থেকে ফ্যাক্টরিতে কোনো কর্মচারী কাজে আসবে না। এর জন্য আমি তোমাকে মাত্র 24 ঘন্টা সময় দিচ্ছি। মিস্টার ইউনিয়ন লিডার, যাবার আগে এই এগ্রিমেন্টের উপরে চোখ বুলিয়ে নাও। চাকরিতে জয়েন করার আগে এই চুক্তিপত্রে সবাই সই করেছেন। এতে স্পষ্ট লেখা আছে আমি যখন যাকে যেখানে চাইবো ট্রান্সফার করতে পারবো। হ্যাঁ, এটাকে ছেড়ে কোনো লাভ নেই। এগুলো সব কপি, অরিজিনাল আমার কাছে আছে। 24 ঘন্টা সময় এবার আমি তোমাকে দিচ্ছি। যদি হরতাল করার কথা চিন্তাও করো তবে সবাইকে রাউরকেলায় ট্রান্সফার করে দেব। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। যেদিন চাঁদনি রাতেতে তোমার এই ওঠ, আরে ওঠ, আরে শুয়ে আছিস কি? ওঠ। কে? হ্যাঁ কে? আরে নেকার মতো জানতে চাইছিস কে? তোর সামনে দাঁড়িয়ে আছে তোর পতি দেবতা চন্দ্রমণি বাবু। তোমার এত সাহস? তুমি মদ খেয়ে আমার রুমে এসেছো? আরে তোর রুমেতে কি? তুই যেখানে যাবি আমি সেখানেই যাব। কি করবি রে তুই? তুই? তুমি আমি তুই বললে? হ্যাঁ, আমি তোকে তুই বলছি। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার রুম থেকে। আই সে গেট আউট। Get out? What? Insult? আমার তুই বেইজ্জত করলি? আমি তোকে ছাড়বো না। ছাড়বো না আমি তোকে। তোর ড্যাডি মুখ থুবড়ে পড়ে আছে। আরে তুই তো খুব সুন্দর। আজ অব্দি তোর গায়ে হাত দিইনি। আমার কাছে আয়, আয় আমার কাছে। একটু মাঙ্গে মোর। ছাড়বো না, ছাড়বো না তোকে। তোকে আমি ছাড়বো না। ডিয়ার মাই ডার্লিং। আর এক পা এগোলে আমি তোমায় গুলি করে দেবো। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। এ তো রিভলভার। গুলি ছুটে গেলে আমি সোজা উপরে উঠবার, তুই বিধবা হয়ে যাবি। এই খোল, খোল, আবে খোল, খোল বলছি। এই গাউনটা পুরো খুলতে হবে। আরে দেখ, গাউন নয়, ওই আলমারিটা খোল আর তার ভেতর থেকে সেইটা নিয়ে চলে আয়। কোনটা আনবো? সেইটা, এগ্রিমেন্ট পেপার। এগ্রিমেন্ট পেপার দেবো না। দিবি না? না দেবো না। দিবি না? না দেবো না। তাহলে আমি তোকে খতম করি। এই চুপ, এই স্টপ, স্টপ। ড্যাডি! ড্যাডি! এই রাজু, শোনো বাবা, শোনো বাবা, আমার কথাটা শোনো। দেখো, ড্যাডি, ওর মাথা খারাপ হয়ে গেছে মদ খেয়ে। আমি পাগল হয়ে গেছি। আমি এগ্রিমেন্ট পেপার শোনো না। জলদি নিয়ে আয়। এগ্রিমেন্ট পেপারটা জলদি নিয়ে আয়, জলদি। নো। পেপার তো ঠিক আছে, তবে তুই আমায় ছোটালি কেন? কি? তুই আমাকে ছোটালি কেন? হাই, এবার তুমি নিশ্চয়ই বুঝতে পারছো ইউনিয়ন লিডার রাজু তার ওয়ার্কারদের জন্য সবকিছু করতে পারে। থ্যাংক ইউ।
আমিও দেখবো রাজকিশোর দাস তুমি কি করে ওয়ার্কারগুলোকে আমার ফ্যাক্টরিতে কাজ করাও। বর্ষা, তোদের স্বামী স্ত্রীর ঝগড়া নিয়ে এই গরিব নিরীহ লোকগুলোর জীবন কেন নষ্ট করে দিতে বসেছিস? এই জন্যই যে এই ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা নেই। কিন্তু কিন্তু কিছু নেই ড্যাডি। তোমাকে এই পেপারে সাইন করে দিতেই হবে। এই ফ্যাক্টরি সেদিন পর্যন্ত বন্ধ থাকবে যতদিন পর্যন্ত শ্রমিকগুলোর দুঃখ কষ্টের সীমা থাকবে না, যার ফলে বাধ্য হয়ে শ্রমিকরা রাজুকে এই ফ্যাক্টরি থেকে বার করে দেবে। আমি কিন্তু তোর এই প্রস্তাবে কখনোই রাজি হতে পারবো না। এটাই কি তোমার শেষ সিদ্ধান্ত? হ্যাঁ, এটাই আমার শেষ সিদ্ধান্ত। তাহলে আমার সিদ্ধান্তটাও শুনে নাও ড্যাডি। আমি বেঁচে থাকতে আমায় কেউ হারাতে পারবে না। আরে কি? ছাড় ছাড় এটা। দে কাগজটা দে। তুই কি ভাবছিস তুই এই ফ্যাক্টরি লক আউট করে জিতে যাবি? না, কখনো না। জেনে রাখ, যেখানে তোর খেলা শেষ হবে সেখান থেকে জামাইয়ের খেলা শুরু হবে। নে। মহা মুশকিলের কথা, এরকম তো হবে না। হবে কি? শোনো ব্যাপারটা। না না, আমাকে কিছু বুঝিও না। হ্যাঁ? এই ম্যাডাম আসছে। ম্যাডাম এসে গেছে। এই এসে গেছে। আমি যেমন বলেছি তেমনি করবে। তোমরা সব রেডি হয়ে যাও। রেডি? বর্ষা দাস, বর্ষা দাস। আরে তোমরা কেউ কিছু বলছো না কেন? তোমাদের বলেছি না বলার জন্য? প্ল্যাকার্ডে পড়ে তোলো বর্ষা দাস। তোমরা কিছু বলছো না কেন? তুই কেমন করে বলবো? ও না তোর। আমি তোমাদের আগেই বলেছি, আমি প্রথমে তোমাদের ইউনিয়ন লিডার, তারপরে তোমাদের মালকিনের স্বামী। বলো বর্ষা দাস। মুর্দাবাদ। বর্ষা দাস। মুর্দাবাদ। বর্ষা দাস। মুর্দাবাদ। বর্ষা দাস। বর্ষা দাস। বর্ষা দাস। চলো। বর্ষা দাস। 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 মুর্দাবাদ। বর্ষা দাস। বর্ষা দাস। এই মুর্দাবাদ আর হায় হায় ডাক তুই শুনতে পাচ্ছিস শান্তি? ওয়ার্কাররা সব বাড়ির সামনে অনশনে বসে গেছে। আর এই অনশন সহজে ওঠার মতো নয়। এই 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 বর্ষা, বুদ্ধিতে না হলো বয়স আমি তোর চেয়ে যথেষ্ট বড়। আমি আমার অভিজ্ঞতায় বলছি, এই ওয়ার্কাররা সহজে হরতাল করে না, আর একবার যদি করে সহজে তা ভাঙে না। এই ঘটনা আরো বেড়ে যাওয়ার আগে আমার কথা শুনে তাদের দাবি তুই মেনে নে। ড্যাডি, তুমি তো জানোই হারাটা আমার কুস্তিতে নেই। এই বাজিতে আমি নিশ্চয়ই জিতবো। আপনি হঠাৎ এখানে কেন? আমি আমার কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে এসেছি বৌমা। আমার ভুলের শাস্তি আমার ছেলেকে দিও না। আমি আজ এমন একটা সত্যের সন্ধান পেয়েছি যা আমাকে আমার ছেলের কাছে দোষী করে দিয়েছে। আমি শুনেছি স্বামী স্ত্রী হয়েও তোমাদের দুজনের ভেতর কোনো সম্পর্ক নেই। ঠিকই শুনেছেন আপনি। আমরা দুজন একসাথে রয়েছি নিশ্চয়ই, কিন্তু আমার ছোঁবার অধিকার আমি তাকে দিইনি। আমি এই ভেবে তোমাদের বিয়েতে রাজি হয়েছিলাম যে বিয়ের পর আমার ছেলে তোমার সঙ্গে সুখে থাকবে। যেদিন তুমি হাত কেটে রক্ত বইয়েছিলে আমি ভেবেছিলাম তুমি তাকে ভীষণ ভালোবাসো, কিন্তু আজ সে রক্তাক্ত হয়ে পড়ে আছে। রক্ত? ছেলের গায়ে ছোট্ট ঘা কয়েকটা দেখে এরকম ছটফট করছেন পার্বতী দেবী? আমার হৃদয়ের ভেতরে যে ঘা হয়েছে দেখেছেন আপনি? বহু গভীর সে ঘা। তারই প্রতিশোধ নেবার জন্য আমি তাকে বিয়ে করেছি। তার গর্বকে চূর্ণ করে দেওয়ার জন্য আমি তাকে বিয়ে করেছি। তাকে বরবাদ করবার জন্য আমি তাকে বিয়ে করেছি। না বৌমা, এমন কথা বলো না। আমি খুব গরিব। রাজু ছাড়া আমার কাছে আর কিচ্ছু নেই। তুমি তাকে ক্ষমা করে দাও বৌমা, তাকে ক্ষমা করে দাও। তাহলে তাকে বলে দিন সেই কোম্পানির সামান্য শ্রমিকদের ছেড়ে দিক। আমি আমার বাংলা, গাড়ি, সম্পত্তি সব তাকে দিয়ে দেব। এসবের বদলে তাকে আমার ইশারায় চলতে হবে। না হলে ফ্যাক্টরিতে আগুন লাগানোর অপরাধে তাকে জেলে পাঠাবো। না বৌমা, মাকে তার ছেলে থেকে আলাদা করে দিও না। আমি তোমার কাছে দয়া ভিক্ষা চাইছি, তাকে জেলে পাঠিও না। সে জেলে যাবে, আর জেলে যাবার পরেও আমি তাকে শান্তিতে বাঁচতে দেব না। জেলের ভেতরে যে মুহূর্তে তার হাত পা ভেঙে অকর্মণ্য করে দেবে সেই সময় সে জানবে কার সঙ্গে সে টক্কর দিয়েছিল। আর যেদিন পুলিশ তাকে মেরে মেরে আধমরা করে দেবে সেদিনই আমার আত্মা শান্তি পাবে। এমন কথা বলো না বৌমা, অন্তত আজকের দিনে এমন কথা বলো না। আজ শিব চতুর্দশী পূজা, যেদিন সব স্ত্রীরা নিজের স্বামীর দীর্ঘ জীবনের জন্য ব্রত করে।
সাবিত্রীও নিজে তপস্যা করে স্বামীকে যমের কাছ থেকে ফিরিয়ে এনেছিল। আর আজকের মতো দিনে তুমি তোমার স্বামীর অমঙ্গল চিন্তা করছো? আমি সেই স্ত্রীদের মতো মূর্খ নই যে স্বামীর আয়ু বাড়ানোর জন্য ব্রত করব। আর তাছাড়া আমি যখন আপনার ছেলেকে নিজের স্বামী বলে মানি না, তখন আমার থেকে প্রতিপত্তি আশা করেন কি করে? না বৌমা, স্বামীর ঘর খেলা ঘর নয়। বিয়ের আসরে যখন কোনো পুরুষ স্ত্রীর মাথায় সিঁদুর পরিয়ে দেয়, তখনই তারা একই বাঁধনে বাঁধা হয়ে যায়। হতে পারে, তবে আমার কাছে সেই সিঁদুর একটা খেলা। সেই খেলা আমি খেলেছি আপনার ছেলেকে বরবাদ করবার জন্য, তার গর্ব অহংকারকে গুঁড়ো করে আমার পায়ের তলায় তার মাথা নোয়ানোর জন্য। মা মা মা, তুমি সবেতে নাম্বার 1 হতে পারো, কিন্তু স্ত্রী হিসেবে তুমি একটা জিরো। ইউ আর এ বিগ জিরো। নারী জাতির নামে তুমি একটা কলঙ্ক। আমি তোমার বাড়ি গাড়ি ধন সম্পত্তির উপর লাথি মারি, আমার মায়ের পায়ের ধুলোর কাছে তার কোনো দাম নেই। আমার মা হচ্ছে আমার কাছে দেবী। তুমি তাকে অপমান করেছো, তার মনে আঘাত দিয়েছো। তুমি আজ থেকে আমার কেউ নও। আজ থেকে আমি তোমার সাথে সমস্ত সম্পর্ক ভেঙে দিলাম। মরার তোর খুব ইচ্ছে না? যদি মরার ইচ্ছে, তবে এত তাড়াতাড়ি কেন? কেহু রয় নাই রইবে না গো, ভবরঙ্গ ভূমি পরে, সব নিজ নিজ অভিনয় সেরে, বিদায় লবে বেলা হলে। তবে তো ব্যস্ত কেন? হ্যাঁ, আরে কিছু ভালো সময় ভালোভাবে আমাদের সঙ্গে কাটিয়ে নাও, তারপরে আমি নিশ্চয়ই তোমার উপরে পাঠিয়ে দেবো। থাক থাক ম্যাডাম, থাক। বহুত হয়ে গেছে। বহুবার তোমার হাতে থাপ্পড় খেয়ে অপমানিত হয়ে সমস্ত অপমানকে অতি যত্নে বুকের মধ্যে সাজিয়ে রেখেছি, আর অপেক্ষা করেছি যেদিন একটা একটা করে প্রতিশোধ নিয়ে তোমাকে ছিন্ন ভিন্ন করে দেব। দেরি হলেও আজ যখন সেই সুযোগটা হাটের মতো এসে গেছে, এই বিক্রম সবকিছুর হিসাব নিকাশ করে দেব। রাজু ভাই, বিক্রম আর রঞ্জিতের লোকরা ম্যাডামকে তুলে নিয়ে গেল। আমায় ক্ষমা করে দাও। আজ আমি বুঝতে পারছি সিঁদুর নিয়ে আমি যে খেলা খেলছিলাম সেটা আমার মস্ত বড় ভুল। আমি আরেকবার নতুন জীবন গড়তে চাইছি। প্লিজ আমায় ক্ষমা করে দাও, প্লিজ আমায় ক্ষমা করে দাও। বর্ষা, ড্যাডি, এসব কি হয়ে গেল ড্যাডি? তুই ব্যস্ত হোস না মা, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ডক্টর, 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 আমার স্বামী কেমন আছেন? তার কোনো ক্ষতি হবে না তো? এখন কিছু বলা যাবে না, বহু রক্ত গেছে, আঘাতটা ইন্টারনালি। হিজ কন্ডিশন ইজ ভেরি ক্রিটিক্যাল। উই আর ট্রাইং আওয়ার বেস্ট। যে করেই হোক তাকে বাঁচান ডাক্তার। যত টাকা খরচ হলেও আমি দেব। আমার সমস্ত সম্পত্তির বদলে তার জীবন বাঁচিয়ে দিন প্লিজ ডক্টর, প্লিজ। টাকার বদলে যদি জীবন রক্ষা করে দেয়া যেত, তাহলে ধনী লোক কখনোই মরতো না। বরং আপনি ভগবানের কাছে প্রার্থনা করুন। আন্টি, এসব আমার ভুলের ফল। আমার জিদ আর গর্বের জন্য ও আজ মৃত্যুর সঙ্গে লড়াই করছে। যে ধন সম্পত্তি তার জীবনকে বাঁচাতে পারবে না, তার মূল্য কি? তুই একদম ব্যস্ত হোস না। তো সিঁদুরের যদি শক্তি থাকে, রাজু ফের নতুন জীবন পাবে। আরে সাবিত্রী তো তার স্বামীর জীবনকে মৃত্যুর হাতের মুঠো থেকে ছাড়িয়ে এনেছিল, তুই কেন পারবি না? তুই খালি ঠাকুরকে ডাক, রাজু নিশ্চয়ই ভালো হয়ে যাবে। মা মা, আমি ফ্যাক্টরি যাচ্ছি। এই শোনো, বলো তো। আজ কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরবে। তুমি যদি বলো, আজ আমি কাজেই যাব না। আরে ছাড়ো না, সারা শরীর ম্যাচ ম্যাচ করছে। তাহলে তুমি চাও না আজ আমি ঘরে থাকি? একদম নয়। একদম নয়?
মুখটা একটু এদিকে ঘোরাও তো। বাঁ দিকটা দেখে মনে হচ্ছে তুমি চাইছো, আর ডান দিকটা দেখে মনে হচ্ছে তুমি আরো বেশি চাইছো। সেই জন্য আজ ফ্যাক্টরি যাওয়া বন্ধ।